বেশিরভাগ অঙ্কগুলোতে আমি কি করব না ইকুয়েশন তৈরি করে রেখে দেবো, তোমাদের কিন্তু সলভ করতে হবে। বোঝা গেল কি বলেছে? কারণ ওটা করতে গেলে প্রচুর টাইম যাবে, তাহলে আমরা এগোতে পারবো না। ঠিক আছে, আশা করি যেহেতু সবই তো বেশিরভাগটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে, তাই সবই তোমরা আশা করি সমাধানটা করতে পারবে। ইকুয়েশনটা আমি রেডি করে দিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করছি। কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3, তার আমরা কত দাগ দিয়ে? 3-এর দাগ দিয়ে আজকে শুরু করব, তাই তো নাকি? 1, 2 আমরা আগের দিন করে দিয়েছিলাম, তাহলে 3-এর দাগে আমরা করব। 3-এর দাগে কি বলছে দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। ভালো করে দেখো, তাহলে বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে চলো আমরা দেখি কি কি বলছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব, কি ধরবো? ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো কি না এক্স হলো। তাহলে অতএব শর্তানুসারে ডাইরেক্ট কন্ডিশনে বসাবো আমরা। শর্তানুসারে কি লিখবো না, যা যা বলেছে দেখো, ভালো করে দেখো কি বলছে না, ওই ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে কে বেশি? কে? হ্যাঁ, বেশি কে? একটা আছে দেখো তার 5 গুণ মানে 5x, আর একটা আছে দ্বিগুণ x²। এই দুজনের মধ্যে কে বেশি? একজন তো 3 কম। কে কম? 5x টা, 5 গুণটা বর্গের থেকে 3 কম বলেছে, তার মানে বেশি কে? x², তাই নাকি? আর যদি আরো 2 লাইন লিখতে চাও লিখতে পারো, কিন্তু লিখে দেবো, লিখলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা চল, না লিখলেও হতো, ভাবলাম যে হয়ে যাবে, কিন্তু তোমরা দেখছি বুঝতে পারছো। তাহলে চলো, তাহলে লিখবো, তাহলে পরপর যা যা বলেছে দেখো। তাহলে অতএব ওই সংখ্যার 5 গুণ, 5 গুণ ডিজিটালি বলেছে না, ভাষায় বলেছে 5 গুণ। তাহলে 5 গুণ সমান কত লিখবো না, 5 জাস্ট গুণ হয়ে যাবে। আবার এবং ওই সংখ্যার বর্গ, বর্গ মানে কত না x², তাই তো? আচ্ছা এবারে কি বলছে দেখো, আচ্ছা বর্গের দ্বিগুণ বলেছে, তাহলে আমরা একসঙ্গেই করি, বর্গের দ্বিগুণ, তাহলে একসঙ্গেই হয়ে যাবে। বর্গের দ্বিগুণ সমান কত হবে? তাহলে এটাকে মুছে লিখলাম 2x²। তাহলে এইবারে আমরা শর্তানুসারে লিখছি। তাহলে শর্তানুসারে কি হবে বলো? তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো? তাহলে শর্তানুসারে লিখবো দেখো 5x আর এটা কত 2x²। তাহলে দেখো 5x টা 5 গুণটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম ছিল, তাহলে বেশি কি? নিশ্চয়ই এটা তো কম, তাহলে বেশি কি এটা? তাহলে সেই জন্য আমরা লিখছি শর্তানুসারে 2x² মাইনাস 5x ইকুয়ালস টু কত? 3। এই যে বলছে দেখো, এই 5 গুণটা এর থেকে 3 কম, তার মানে নিশ্চয়ই এটা থেকে এটা বিয়োগ করলে 3 হবে। দেখো ভাষাটা ভালো করে পড়ো, অঙ্কটা এক লাইনে অঙ্ক, কিন্তু দেখো বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ কমা, তার মানে 5 গুণটা কি হচ্ছে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে 5 গুণটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে এটা থেকে বিয়োগ করলে 3ই পাবো আমরা। 3 কম তো, বোঝাতে পারলাম? এবারে এক পাশে করলেই তো ইকুয়েশন রেডি হয়ে যাবে। তার মানে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল অঙ্ক, বোঝা গেল? এইটাই হচ্ছে ইকুয়েশন। এবার এখানে দেখো 3 দিয়ে 6, 6 মানে 6 - 1 করতে হবে, এখানে বিয়োগ করতে বলেছে, তার মানে 5 হবে। তাহলে সলভ করতে পারবে তো? করে নাও, তাড়াতাড়ি করো, এই পর্যন্ত করে রাখো, ফাঁকা রাখবে, বাড়িতে গিয়ে ওটা সলভ করে নেবে। তাড়াতাড়ি কুইক করো, কিন্তু নালে শেষ করতে পারবো না। তাহলে এরপরে আমরা চলে যাব কত দাগ বলছিলাম? 5-এর দাগ, তাই তো? এরপরে কত দাগে যাব? 5-এর দাগ। আচ্ছা চলো, তাহলে 5-এর দাগে কি বলছে দেখে নেই। ইকুয়েশন গুলো সলভ করবে কিন্তু বাড়িতে, হ্যাঁ বাবা, সলভ করে পরের দিন কিন্তু দেখাবে আমাকে। আচ্ছা হয়ে গেলে ভালো। আচ্ছা 5-এর দাগে কি বলছে দেখো, বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। অমিতাদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, যার ক্ষেত্রফল কত বলছে? 2000 বর্গমিটার। এবারে বলছে পরিসীমা বলে দিয়েছে 180 মিটার, তার মানে আমাদের আয়তক্ষেত্রটার কি আছে? জমিটার আয়তক্ষেত্রাকার যে জমিটা আছে তার ক্ষেত্রফল জানা হয়ে গেল, আর পরিসীমাও জানা। এবারে বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমরা কাজ কি করব? দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই জানি না, তাহলে একটা ধরে নেব। তাহলে লিখবো ধরি
আয়তকার জমির জমির দৈর্ঘ্যটা ধরে নি, তাহলে দৈর্ঘ্য সমান x মিটার। এককটা দেবে কিন্তু, যেহেতু আমরা বলেইছিলাম পরিমিতির ক্ষেত্রে একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এককটা নিয়ে নিলাম মিটার, x মিটার ধরে নিলাম। তাহলে দেখো আবার এখান থেকেই বলা আছে, দেখো আবার কি বলা আছে না, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল আমরা জানি। তাহলে ক্ষেত্রফল কত বলেছিল বলো, 2000 মিটার, তাই না? তাহলে অতএব আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, হ্যাঁ একদম বর্গমিটার, ক্ষেত্রফল বর্গমিটারই হয়, বোঝা গেল? তাহলে প্রস্থ সমান কত হবে তাহলে না, প্রস্থ সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, এখানে দৈর্ঘ্য, তার প্রস্থ বের করছি, তার মানে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য বসাতে হবে। আর যদি দৈর্ঘ্য বের করতাম তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ, মনে থাকবে। তাহলে আমরা আর লিখছি না সূত্রটা, তার মানে এমনি বসাচ্ছি 2000 ছিল ক্ষেত্রফল বাই তার দৈর্ঘ্য মানে কত x, এত মিটার, এখানে কিন্তু মিটার হবে যেহেতু প্রস্থ চলে এসছে। ক্লিয়ার? তাহলে দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে পরিসীমা বের করতে পারবো। তাহলে অতএব এখানে চাইছি, দেখো অতএব আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি ছিল মনে আছে? আয়তক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য, আমি সূত্রটা লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, প্লাস প্রস্থ। হলো? তাহলে বসিয়ে দিই আমরা এখানে 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত x, প্রস্থ মানে কত 2000 বাই x, এত। একক কি হবে? পরিসীমার একক কি? মিটার। দেখো বুঝেছো কিনা? ক্লিয়ার? তাহলে দেখো আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসিয়ে দিয়েছি, প্রস্থের জায়গায় প্রস্থ বসিয়ে দিয়েছি। হলো? চলো এটাকে একটু সিম্পলিফাই করে নিই। হলো? তারপরে আমরা শর্তানুসারে যাব। তাহলে আমরা 2 ইন্টু যেমন ছিল থাকুক, তাহলে এটা দেখো এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 আর x এর লসাগু কত, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে x আর x গুণ করলে কত, প্লাস 1 এর সঙ্গে এটা গুণ করলে যা ছিল 2000, এত মিটার। আর কিছু নেই, সিম্পলিফিকেশন করার, এই থেকে যাবে। হলো? এইবারে আমরা লিখবো শর্তানুসারে। শর্তানুসারে কি লিখবো দেখো না, আমরা x ধরে একটা পরিসীমা পেলাম, তাই তো? আর বইতে দেখো একটা পরিসীমা বলা আছে, অঙ্কের মধ্যে বইতে একটা পরিসীমা আছে না 180, আর x ধরে আমরা এটা পেয়েছি, তো তাহলে দুটো কি করব, সমান করে দেবো। তাহলে আমরা লিখবো শর্তানুসারে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স, তাই তো, ইকুয়ালস টু কত 180। এইটাকেই সলভ করলে আমরা ইকুয়েশন পাবো। দেখো প্রথমে আমরা কাজ কি করবো, এই দুইটা গুণ আছে ওপারে গেলে কি হবে, ভাগ। তাহলে চলো ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়ালস টু কত না 180 বাই 2। তাহলে 2 দিয়ে কাটো, 2 একে 2 আর 2 9 18 90। হলো? এবারে কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এর 1 এর সঙ্গে এটা গুণ করলে যা ছিল তাই থাকছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়ালস টু কত 90x। হলো? তাহলে এবারে এক পারে করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস এই 90x প্লাস ছিল তো এপারে এলে কি হবে মাইনাস, প্লাস 2000 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল ইকুয়েশন। দেখো দ্বিঘাত ইকুয়েশন চলে এসেছে, দ্বিঘাত সমীকরণ। এবার 2000টাকে ভাঙতে হবে, যোগ করে 90 আনতে হবে। ঠিক আছে? করবে বাড়িতে তাহলে তোমরা। ঠিক আছে? তাহলে এটাকে সলভ করবে, এক্স এর মান যেটা বেরোবে এটাই হবে দৈর্ঘ্য, আর 2000 এর সঙ্গে এক্সটা ভাগ করে দিলে সেটা পাবো আমরা প্রস্থ। বোঝাতে পারলাম? ক্লিয়ার? চলো তাড়াতাড়ি করো। 6 দাগে করে দিয়েছি, তাই তো? তাহলে এবারে 7 দাগে যাবো, তাই তো? 7 দাগেরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু বাবা, প্রচুর বার পরীক্ষায় পড়েছে এবং টেস্ট পেপারের প্রচুর পেপারে অঙ্কটা পাবে। ঠিক আছে? তাই ভালো করে একটু অঙ্কটা দেখবে কি বলছে। হ্যাঁ মানে দুটোই এসছে, তাহলে তোমাকে ওটা কি করতে হবে না, এক্স এর মান তুমি ধরো নিলে 40, তাহলে ওটা লেখা যাবে না এখন দৈর্ঘ্য বলে, তাহলে তুমি লিখবে যখন এক্স ইকুয়ালস টু 40 তখন না, এবারে বলছি শোনো, তুমি এক্স এর মান তো 40 পেয়েছো আর একটা 50 পেয়েছো, তাহলে তুমি ভাবছো কি করে 40 আর 50 এর মধ্যে বড়টাই নেবো, 40 হলে কি আসবে তুমি তো জানো না, বড় কার মধ্যে হয়, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে। তুমি প্রস্থ ক্যালকুলেট করতে পারলে না, তুমি বুঝলে কি করে যে ওটা বড় না ছোট? বুঝতে পারলে না কি বললাম? আমি বলতে চাইছি তুমি যে 40 আর 50টা বের করলে এক্স এর মান, তার মধ্যে এক্স এর দুটো মানের তো তুলনা করা যাবে না, তুলনাটা হবে কার, প্রস্থের সঙ্গে তুলনা হবে। তাই 40 যখন প্রস্থ কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য যখন 40
তাহলে প্রস্থ হয়ে যাবে তখন নিশ্চয়ই 50, তাহলে যা সত্য নয়, কারণ আমরা জানি কি দৈর্ঘ্য সবসময় বড় হয়, তাহলে অতএব দৈর্ঘ্য ইকুয়ালস টু 50 হবে আর প্রস্থটা 40 হবে। বুঝতে পারলে কি বলেছি? ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা চলো 7 দাগে চলে, তাহলে কথা বন্ধ করে একটু মন দিয়ে শুনতে হবে বাবা, কারণ হচ্ছে কি বারবার বলি বাবা, অঙ্ক ভাষার অঙ্ক পড়ে যদি না বুঝতে পারো তাহলে সেই অঙ্কটা কোনো লাভ নেই বাবা। বুঝতে পারলে বাবা? পড়ে আগে বুঝতে হবে। তাহলে কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। বোঝা গেল? কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। কটা নল আছে? 2টো। স্কুলের একটা চৌবাচ্চা আছে, তাতে 2টো নল আছে। এবারে বলছে নল 2টি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। কি বলছে বলো? নল 2টি দিয়ে চৌবাচ্চাটি কি বলছে 11:01 কি হয়? পূর্ণ হয়। মানে ওই দুটো নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগে কত? 11:01। এবারে বলছে যদি নল 2টি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল থেকে অপর নলটি 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে দুটো নলের একটা একটা করে যদি খুলি, ধরো একটা খুলে রাখছি, ওইটা দিয়েই ভর্তি হচ্ছে, তাহলে অপর নলটাও যদি আবার একইভাবে ও যদি নিজে নিজে একা একা ভর্তি হয় তাহলে দুটোর মধ্যে একজন 5 মিনিট বেশি নেয়। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে একটা নল যদি 20 মিনিট নেয় আর একটা নল নিশ্চয়ই 25 মিনিট নেবে। চলো এবারে বলছেন প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে সেটাই আমাকে বের করতে হবে। অর্থাৎ আলাদা আলাদা ভাবে যদি এক একটা নল খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা কত মিনিটে ফিল আপ হবে। তাহলে আমরা দেখে নেবো এখানে দুটো নল আছে, তাহলে আমরা একটা নামকরণ করব, নালে নল দুটোকে চিনতে পারবো না, তাই নামকরণ করব। অর্থাৎ লিখবো কি, প্রথম নল আর দ্বিতীয় নল। হলো? তাহলে আমরা আর না হলে লিখতে পারি একটি নল আর অপর নল। তার থেকে আমার মনে হয় প্রথম নল আর দ্বিতীয় নল লেখা ভালো। হ্যাঁ চলো তাহলে লিখবো, ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে কত? x মিনিট। মিনিট ছিল তো, এককটা দেখে নাও বাবা, 11:01 নয়, তার মানে x মিনিট। দেখে নাও, ঠিক লিখেছি? তাহলে আমরা কি লিখলাম, প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে কত? x মিনিট। হলো? তাহলে অতএব দ্বিতীয় নল দিয়ে তাহলে কত লাগবে? নিশ্চয়ই 5 মিনিট বেশি তো, তাহলে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে কত? নিশ্চয়ই x + 5 মিনিট। দেখে নাও ঠিক লিখেছে কিনা। ক্লিয়ার? তাহলে এবারে দেখো মোট সময় কি ছিল আমাদের, না মোট সময় আমরা লিখে ফেলি আগে। মোট সময় কি বলা ছিল আমাদের? তাহলে মোট সময় দুটো নল একসঙ্গে ভর্তি করছে, যে সেই মোট সময়টা কত? 11:01 মিনিট। এটাকে পূর্ণ ভাঙিয়ে নেব, তার মানে কত হচ্ছে? 11 × 9 = 99 আর 1 100, তাহলে 100/9 মিনিট। দেখো ঠিক লিখেছি কিনা। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা এবারে আমরা কাজ কি করব, দেখো ভালো করে এদিকে একটু মন দাও, লেখা স্টপ করো, ভালো করে একটু মন দাও, আগে বোঝো কি বলছি আমরা। তাহলে দেখো এই দুটো নল দ্বারা ফিল আপ হতে সময় লাগছে এই মিনিট, তাহলে আমরা একটা কাজ করতে পারি, x মিনিটে পূর্ণ করছে কত? 1 অংশ। পুরো চৌবাচ্চা মানে আমরা সব সময় অংশতে কত বলি? 1 অংশ। তাহলে আমরা এই প্রথম নলটা দিয়ে, প্রথম নল কি করছে? x মিনিটে পূর্ণ করছে কত? 1 অংশ। তাহলে প্রথম নলটা এই মিনিটে কতটা জল দিচ্ছে আমাকে দেখে নেব। আবার একইভাবে দ্বিতীয় নলটা এই এত মিনিটে কতটা জল দিচ্ছে দেখে নেব। দেখো আমি এই দুটো নল খোলা রেখেছি, এই দুটো নল খোলা রেখে দেখেন, আমি যদি ছবি আকারে যদি দেখি, এই ধরো আমি ছবি আঁকলাম, হলো? এইটা আমাদের কাছে চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চা দিয়ে আমরা কি বলছি? দুটো নল আছে। ধরো এদিক থেকে আমাদের কাছে একটা নল আছে, এরকম এসে জলটা পড়ছে, আর এদিক থেকে একটা নল আছে, এরকম করে একটা নল আছে, এদিক থেকে এসে জল পড়ছে, দুটো দিয়েই জল ঢুকছে। অর্থাৎ এটা এদিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো যেতে পারে এদিক দিয়ে জল ঢুকছে, এগুলো কিন্তু কোনোটাই জল বেরোনোর নয়, ঢোকার। অর্থাৎ পূর্ণ করা নিয়ে আমাদের কাজ হচ্ছে, জলটা ভর্তি করা নিয়ে। হলো? এবারে ভালো করে দেখো, আমরা ধরে নিয়েছি কি না, এই নলটা যদি ফিল আপ করে, এই নলটা, এটা প্রথম ধরছি আমরা, এই নলটা x মিনিট টাইম নিচ্ছে একা যদি চলে, পুরো জলটা ভর্তি করতে আমরা ধরে নিয়েছি এটা x মিনিট। আর এই নলটা ফিল আপ করতে কত বলেছি? x + 5 মিনিট, তাই তো নাকি? এবারে আমাকে বইতে বলা আছে কি দেখে নাও, না এই দুটো নল দ্বারা, এই দুটো নল যদি আমরা একসঙ্গে চালিয়ে রাখি তাহলে এই দুটো নল দ্বারা পুরো চৌবাচ্চাটা ফিল আপ হতে সময় লাগছে 100/9 মিনিট। তাহলে আমরা কাজ করতে কি চাইছি? এই 100/9 মিনিট এও চলেছে, এও চলেছে,
তাহলে এই 100/9 মিনিটে এ কতটা জল দিচ্ছে দেখে নেবো। আর এই 100/9 মিনিটে আবার এ কতটা জল দিচ্ছে দেখে নেবো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দুটো জল মিলেই তো ফিল আপ হয়েছে, তাহলে দুটো মিলে 1 অংশ হবে। ক্লিয়ার করতে পেরেছি? বলো, না এখনো ডাউট আছে? গুণ করে না, তোমাকে তো ইয়েতে আনতে হবে, লজিকে আনতে হবে। না, দুটো প্লাস করলে হবে না তো বাবা, কারণ দুটো প্লাস হয়ে গুণ হচ্ছে না তো। এ এই এতটাই কতটা জল ফেলছে, এ কতটাই জল ফেলছে তোমাকে দেখতে হবে তবে, কারণ এর এর যে জল ফেলার গতিবেগ আর এর জল ফেলার গতিবেগ সেম নয় তো। ওটা দুজন যদি সেম হতো তবে তুমি অ্যাডিশন করতে পারতে, যোগ করতে পারতে বা বিয়োগ করতে পারতে ডাইরেক্ট। বুঝে গেল? দুজন যদি সেম গতিবেগে না থাকে তাহলে তুমি করতে পারবে না, আর নিশ্চয়ই সেম গতিবেগে নেই তো, ওই জন্য তো একজন 5 মিনিট বেশি নিচ্ছে, তার মানে সে স্লোতে জল ফেলছে আর একজন একটু দ্রুত জল ফেলছে, তাই না? ক্লিয়ার করতে পেরেছি? তা সেটাই আমরা কাজ করতে চলেছি। তাহলে এবারে লিখবো, অতএব ঘুরিয়ে লিখছি, তাহলে তাহলে আমরা লিখবো প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে কত? 1 অংশ। তাহলে 1 মিনিটে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে কত? 1/x অংশ, তাই তো? আর 100/9 মিনিটে কতটা পূর্ণ করে দেখে নেব। 100/9 মিনিটে পূর্ণ করে কত হবে না 100/9, তার মানে 9 ইন্টু 1/x রাখলাম। এরকমই থাকুক, তাতে তোমাদেরই সুবিধা হবে করতে। বোঝা গেল কি বলেছে? তাহলে 100/9 গুণ আকারে থেকে গেল আর 1/x যেমন ছিল। ক্লিয়ার? বোঝাতে পারলাম না পারলাম না? আচ্ছা, একইভাবে দ্বিতীয় নল করব। তাহলে দ্বিতীয় নলটি এটা কত? x+5 মিনিটে পূর্ণ করে কত? 1 অংশ। এটা দ্বিতীয় নল, কিন্তু এখান থেকে দ্বিতীয় নল স্টার্ট হচ্ছে, দেখে নাও। হলো? গুলিয়ে ফেলবে না কিন্তু। তাহলে এবারে দ্বিতীয় নল একইভাবে 1 অংশ ফিল আপ করে কত? 1 মিনিটে ফিল আপ করবে কত? 1/x+5, তাই তো? দ্বিতীয় নল চলেছে কত? 100/9 মিনিট। তাহলে 100/9 মিনিটে ফিল আপ করে বা পূর্ণ করে কত না 100/9 ইন্টু 1/x+5, এত মিনিট, মানে এত অংশ। বোঝানো গেল? তাহলে আমরা এবারে এই দুটো অংশ পেয়ে গেছি যে 100/9 মিনিটে এ কতটা জল দিচ্ছে আর এ কতটা জল দিচ্ছে, মানে কতটা অংশ ফিল আপ করছে। তাহলে দুটো মিলেই তো চৌবাচ্চা ভর্তি হয়ে গেছে, তাহলে দুটো মিলে নিশ্চয়ই 1 হবে। চৌবাচ্চার পুরোটা কত? 1 অংশ তো, তার মানে এ ফিল আপ করেছে আর এ ফিল আপ করেছে কতটা, মোট কতটা, দুটো যোগ হবে, দিয়ে তার সঙ্গে 1 করে দিলে উত্তর হবে। চলো এটা করে নাও, তারপরে আমি শর্তানুসারে লিখছি। এ পর্যন্ত তুলে নাও তাড়াতাড়ি, একটু হাত চালাবে কিন্তু, কারণ পরের দিকে অঙ্কগুলো একটু লেন্দি আছে। আচ্ছা চলো, তাহলে এবারে আমরা করব কি না, এবারে শর্তানুসারে চলে যাব। তাহলে শর্তানুসারে আমরা কি করব বললাম না, দুটো মিলে যে ফিল আপ করছে, দুটো নল দ্বারা মোট যে ফিল আপ হচ্ছে, তাহলে মোট ফিল আপ মানে কত? দুটো যোগ হবে। তাহলে প্রথম নল দ্বারা কতটা ফিল আপ করেছিল? তাহলে 100/9 ইন্টু 1/x, তার সঙ্গে দ্বিতীয় নল দ্বারা কতটা ফিল আপ হয়েছে এটা? তাহলে 100/9 ইন্টু কত? 1/x+5, এই দুটো মিলে পুরো অংশ ফিল আপ হচ্ছে, তার মানে 1 অংশ। দুটো 1 এর সঙ্গে সমান হবে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ইকুয়েশন বানানোটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আর কিছু কাজ নেই। এবারে 100/9 দেখো দুজনের কমন আছে, নিয়ে নেব, ওই জন্যই ওটাকে আলাদা করে গুণ আকারে রেখেছিলাম, গুণ করিনি আমরা। কেন না, এই দুটো যখন অ্যাড হবে এই দুটো কমন চলে আসবে, তাই আমরা রেখে দিয়েছিলাম। তাহলে 100/9 1/x, আর এখানে কত পড়ে থাকছে? 1/x+5 ইকুয়ালস টু কত? 1। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটাকে এবার আমরা সলভ করব। এর সলভ মনে আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম মনে হচ্ছে, অর্থাৎ আমরা ওই যে, হ্যাঁ এসো বাবা, চারের দাগের অঙ্কটা যখন করেছিলাম তখন মনে হয় আমরা এর সলভ এইরকম একটা অঙ্কের সলভ করেছিলাম, মনে আছে না ভুলে গেছো? তাহলে এখান থেকে আমরা করব কিভাবে না, 100/9 ওপারে চলে যাবে, বাকি এইটা লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে নিচে হয়ে যাবে x ইন্টু x+5, তাই তো নাকি? এই দুটো গুণ আকারে আসবে আর কোনাকোনি গুণ, তাহলে উপরে চলে যাচ্ছে কত? x+5 আর প্লাস x, আর এদিকে চলে যাচ্ছে 9/100। দেখো এটা এপারে গেলে উল্টে যাবে, 1 এর সঙ্গে উল্টে গেলে কি হবে? শুধু উল্টে বসে যাবে, অর্থাৎ 100/9 উল্টে গিয়ে কত হলো? 9/100। তাহলে এখানে চলো ক্যালকুলেশন করে ফেলি, x আর x 2x+5, আর নিচে হয়ে গেল কত? x² প্লাস 5x ইকুয়ালস টু কত হচ্ছে? 9/100। দেখো বুঝেছো কিনা? এবারে কোনাকুনি গুণ, আর তো কিছু নেই, x² পার আগে লিখবো,
তাহলে 9x² প্লাস 9×5 45x ইকুয়ালস টু এদিকে 100 গুণ করো, 100 2 200x প্লাস কত হচ্ছে 500। ঠিক আছে, তাহলে একবারে নিয়ে চলে আসো 9x² প্লাস 45x মাইনাস এদিকে চলে আসবে কত 200x আর মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত 9x²। আচ্ছা 200 থেকে 45 বাদ দাও, কত হচ্ছে 155। তাহলে 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল ইকুয়েশন। হলো, তার মানে এখানে 500 তার সঙ্গে 9 গুণ করতে হবে, কিন্তু গুণ করার পরে যেটা আসবে তাকে ভেঙে দুটো আনতে হবে, যেটা বিয়োগ করলে 155 হবে। ক্লিয়ার? তাহলে বাড়িতে করবে, এটা সলভ করবে, তাড়াতাড়ি করে ফেলবে। এরপরে চলে যাই, অর্থাৎ 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই 7, 8, 9 খুব ভালো করে করবে, এখান থেকে কিন্তু অঙ্ক আমাদের পরীক্ষায় আসে বেশিরভাগ। ঠিক আছে, তাই ভালো করে করবে। আর এখন থেকে চ্যাপ্টার গুলো যেমন শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি বারবার বলবো বাবা, পেছনের দিকে যে টেস্ট পেপার আছে ওগুলো যদি কারোর কাছে থেকে থাকে সলভ করার চেষ্টা করো, কিন্তু সলভ মানে দেখার চেষ্টা করো অন্তত, যে কি ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসছে এই চ্যাপ্টার থেকে, পেয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা না একটা অঙ্ক পরীক্ষায় মোটামুটি থাকেই, এই চ্যাপ্টার আর 1.2, বোঝা গেল? এখান থেকে কিন্তু একটা অঙ্ক অবশ্যই ভাবে থাকেই মোটামুটি, বোঝা গেল? তাই সবাইকে বলবো একটু এখন থেকেই টেস্ট পেপার গুলো নাড়াচাড়া করতে থাকো, অন্তত কোশ্চেন সম্পর্কে তোমাদের অবগত হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে 8 দাগে দেখিয়ে দিই। 8 দাগ কি বলছে দেখি। বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। এবারে বলছে আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণা একা কি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? এটা তো একই অঙ্ক বাবা, 7 দাগের একই অঙ্ক একদম। আগে শুধু দুটো নল ছিল, এবারে দুটো নল না হয়ে লোক হয়ে গেছে, আর তারা কাজ করছে, বোঝা গেল? আর অঙ্ক দুটো কিন্তু পুরো সেম। তাহলে আমরা কি করব না, একইভাবে দেখো দুজন মিলে কাজ করলে একত্রে 4 দিনে লাগছে, তা আমরা প্রথমে একা একা কাজ করলে কত সেটা ধরে নেব। তাহলে ধরবো কি না, পর্ণা আমাদের বের করতে বলেছে, পর্ণার মান বের করতে বলেছে, তো পর্ণাটা এক্স ধরে নেব। তাহলে আমরা লিখবো ধরি পর্ণা একা আলাদাভাবে এক্স দিনে কাজটি শেষ করতে পারে। হলো, তাহলে অতএব আর কে ছিল? পীযূষ একা আলাদাভাবে কত দিনে করবে? তাহলে এক্স প্লাস কতদিন বেশি লাগছিল পীযূষের? পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6 দিনে কাজটি শেষ করতে পারবে। হলো, শেষ। এবারে আমরা কি কাজ করব, একইভাবে এ যে কাজটা করছে এক্স দিনে কাজ করছে, তো তাহলে এক্স দিনে এক অংশ করছে, 4 দিনে কত করছে বের করবো, কারণ 4 দিন মিলে দুজন মিলে শেষ করে দেয়। তো তাহলে এ 4 দিনে কতটা, এ 4 দিনে কতটা, দুটো যোগ করবে 1 এর সঙ্গে সমান করে দাও, উত্তর হয়ে যাবে। একই অঙ্ক। তাহলে আমরা লিখবো এখন, তাহলে একইভাবে কি লিখবো আমরা, যে পর্ণা এক্স দিনে কাজ করে কত অংশ? 1 অংশ, তাই তো নাকি? তাহলে পর্ণা একদিনে কাজ করে কত? নিশ্চয়ই 1 এর x অংশ 1/x, তাই তো? আর পর্ণা 4 দিনে কাজ করে কত? দুজন মিলে 4 দিন করেছে, তো তাহলে 4 দিনে করবে কত? নিশ্চয়ই 4/x অংশ। হলো, একইভাবে পীযূষ করব, তাহলে পীযূষ x + 6 দিনে কাজ করে কত? না 1 অংশ, তাহলে 1 দিনে কাজ করবে কত? 1/x + 6 অংশ। আর 4 দিনে করবে কত? না 4/x + 6 এত অংশ। হলো, তাহলে এবারে আমরা একইভাবে লিখবো শর্তানুসারে, দুজন মিলে শেষ করে, তো তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো, 4/x + 4/x + 6 ইকুয়ালস টু কত? 1। দুজন মিলে কাজ শেষ করে দিয়েছে, তো তাহলে সমান। এবারে সলভ করতে পারবে আগের মতো করে। দেখো এই 4টা পুরো কমন চলে আসবে, দিলে এটা 1/x হবে, এটা 1/x + 6 হবে, সেই 4 ওপারে গিয়ে 1/4 হয়ে যাবে, বাকি এবারে সলভ করে কণাকণি গুণ হবে। পুরো আগের অঙ্কটাই সেম, আগের বারে যেমন 100/9 পুরো কমন নিয়ে নিয়েছিলাম, এখানে শুধু 4 আছে, 4টা কমন নেব। পারবো তো? করতে পারবো?
তাহলে করে নিও, এই পর্যন্ত করে রাখো তাড়াতাড়ি। আচ্ছা চলো, তাহলে এবারে আমরা যে অঙ্কটা করব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ 9 দাগের অঙ্ক। দেখে নাও ভালো করে, এই অঙ্কটা প্রচুর বার পরীক্ষায় এসছে, কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রচুর বার মানে পরীক্ষায় আসার মানে এবছর এলে তার পরের বছর না এলে তার পরের বছর আবার আসার চান্স হয়ে যায়, তাই একটু ভালো করে অঙ্কটা করবে। 9 দাগে কি বলছে দেখো অঙ্কটা, বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। ভালো করে দেখো, বলছে কলমের মূল্য প্রতি ডজনে যদি 6 টাকা কমে, এক ডজনে সমান কটা, 12টা, তার মানে 12টা কলমের মূল্য যদি 6 টাকা কমে যায়, টোটালটাই মানে 12টা কলমের দাম যা, সেটার দামটা যদি 6 টাকা কমে যায়, তাহলে বলছে 30 টাকায় আগে যে যা কলম পাওয়া যেত এখন 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে 30 টাকা নিয়ে গেলে। তাহলে বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে বলছে ওই যে কমার পূর্বে মানে দাম যে কমে এখন তো তুমি 3টে বেশি পাচ্ছ, তাহলে কমার আগে, দাম কমার আগে তখন ওই কলমের মূল্য কত ছিল। বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ, আমি বলছি তুমি এখন 30 টাকা নিয়ে দোকানে গেছো, আগেও 30 টাকা নিয়ে দোকানে যেতে, আগে 30 টাকায় যা কলম পেতে এখন তুমি 3টে বেশি কলম পাচ্ছ। ধরো আগে 30 টাকায় 10টা কলম পেতে এখন 13টা পাচ্ছ। তাহলে প্রশ্ন করছে তোমাকে যে আগে মানে কমার আগে মানে কি, এখন নয়, আগে যখন 30 টাকা নিয়ে গিয়ে 10টা পেতে তখন কলমের মূল্য কত ছিল, 12টা কলমের দাম কত। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে ওটাই আমরা কাজ করব কি, প্রথম আমরা ক্লিয়ারেন্সের জন্য অর্থাৎ পাস চাই তো আমার, তাই পাসের জন্য আমরা কি করব, পাস মানে পাস নাম্বার নয়, কোনো একটা ঢোকার যে পাস, অর্থাৎ অঙ্কে ঢোকার পাস চাইছি আমরা, কি পাস না, সেটা হচ্ছে গিয়ে 1 ডজন সমান 12টা, ওটা লিখে দিতে হবে, নাহলে বুঝতে পারবো না হঠাৎ করে। তাই আমরা লিখবো, প্রথমে লিখবো 1 ডজন সমান কটা, 12টি, এইটা লিখে রেখে দেবো। এই হলো অঙ্ক, এটা দিয়ে শুরু হলো। এইবারে আমরা লিখবো ধরি, কি ধরছি না, কমার পূর্বে প্রতি ডজন, আচ্ছা ডজন বানান ঠিক লিখছি দেখো তো, ওকার আছে নাকি তাই দেখতে বললাম। প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা, x টাকা। হলো? আচ্ছা, তাহলে অতএব কমার পরে প্রতি ডজন কলমের মূল্য কত বলো, x মাইনাস 6 টাকা, কারণ ডজনে 6 টাকা কমেছে তো, তাই আমরা প্রতি ডজন কলমের মূল্যই ধরেছি, কিন্তু নট একটা কলমের মূল্য। এইখানে কিন্তু মিসলিড হয়ে যাবে যদি বোঝা সমস্যা হয়ে যায়। বোঝা গেল? তোমাকে সব সময় 12টা কলম মিলেই তুমি কিন্তু দাম ধরছো, নট একটা কলমের দাম। 12টা কলমের দাম ধরেছিলাম আমরা x টাকা, তাহলে কমেছে কত বলছে দেখো, প্রতি ডজনে 6 টাকা কমে গেছে, তাহলে 1 ডজন দাম এখন দাঁড়িয়েছে কত, x মাইনাস 6। হলো? এইবারে আমরা কাজ কি করব, আগে 30 টাকায় কটা কলম পেতাম আর এখন কটা পাচ্ছি হিসাব করব। তাহলে আমরা লিখবো কমার পূর্বে কি লিখবো আমরা, x টাকায় পাওয়া যেত কটি কলম, 12টি কলম। এবার টিতে চলে যাচ্ছে কিন্তু, কারণ 1 ডজন ছিল সেটাকে আমরা লিখলাম কটা, 12টি। বোঝা গেল? তাহলে এবারে লিখবো কমার পূর্বে 1 টাকায় পাওয়া যেত কটা, না নিশ্চয়ই 12/xt। আর ক টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম আমরা, 30 টাকা, তাহলে কমার পূর্বে 30 টাকায় পাওয়া যেত কটা, না 12 × 30 বাই কত, x সমান 12 × 3 = 36, 360/xt কলম। দেখো ঠিক লিখেছি কিনা, ঠিক কিনা, ঠিক। আচ্ছা চলো, তাহলে এবারে চলে যাব কমার পরে, পূর্বে তো হলো, এবার পরে কি বলেছিলাম আমরা, কত টাকা নিয়ে যাচ্ছি, x মানে ডজনের দাম কত হয়ে গেছে, x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 টাকায় পাওয়া যায়। এবার যাই লিখতে হবে কিন্তু, হলো কটা, 12টি কলম, তাই তো নাকি? তাহলে কমার পরে 1 টাকায় কটা পাবো, না 12/x মাইনাস 6, তাই তো? আচ্ছা, কমার পরে 30 টাকায় কত পাবো, আগেও 30 নিয়েছিলাম এখনো 30 নিয়ে যাচ্ছি, তাই এখন কটা পাচ্ছি দেখে নেবো। তাহলে কত হবে, 12 × 30 বাই কত,
এক্স মাইনাস সিক্স, তার মানে 360/x-6 টি কলম হলো। তাহলে দেখো দুটো জিনিস আমরা মোটামুটি বের করতে পেরেছি। কি কি? একটা হচ্ছে কি কমার, এই যে দেখো কমার পূর্বে, এই যে কমার পূর্বে এইটা, সেইটাই আমরা পেয়েছিলাম কটি কলম? 360/x। আর কমার পরে গিয়ে পেয়েছি, দেখো কমার পরে, এই যে কমার পরে কটা কলম পেলাম আমরা? 360/x-6। এবারে বলছে কখন আমরা বেশি পাচ্ছি, বেশি কলম কখন পাচ্ছি? পরে, মানে এখন বেশি পাচ্ছি তো, কমার পরে তো কটা বেশি পেয়েছি? 3টে। তার মানে এটা বেশি তো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, ইকুয়ালস টু 3 করে দেবো। বোঝাতে পারলাম? তাহলে পর্যন্ত তোলো, তাহলে পরেরটা করছি, তাড়াতাড়ি করবে বাবা। তাহলে এবারে আমরা লিখবো শর্তানুসারে। তাহলে এবারে লিখছি দেখো শর্তানুসারে। তাহলে কি শর্তানুসারে লিখবো আমরা দেখে নাও। তাহলে আমরা কি বললাম? এইটা বেশি কিন্তু, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, কার সঙ্গে কটা কলম বেশি পেয়েছি? 3টে, তাহলে 3-এর সঙ্গে সমান করব। তাহলে 360/x-6 মাইনাস অফ 360/x ইকুয়ালস টু 3 হলো। তবে এইখানে কিন্তু প্রচুর ডাউট আছে, কোনটা থেকে কোনটা বিয়োগ করব। ভালো করে বুঝবে, কিন্তু বুঝে বিয়োগ করবে, উল্টে বিয়োগ করলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। বোঝা গেল কি বলেছি? মনে রাখবে, কোনটা বেশি জানতে গেলে হয় ভাষা পড়বে তুমি, আর নয় অঙ্কটাকে দেখলেও তুমি বুঝতে পারবে কোনটা বড় আছে। দেখে নাও, নিচে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবে তত পুরো সংখ্যাটা কি হয়? ছোট হয়। নিচে যত বড় করবে তত কি হবে? সংখ্যাটা তো ছোট হতে থাকবে। এবার দেখো এক্স বড় না x-6 বড়? হ্যাঁ, এক্স বড়। তাহলে এ যদি বড় হয়, একে ভাগ করছে, সবার তো উপরে 360 আছে, তাহলে এটা যদি এক্স বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে এই ভগ্নাংশটা ছোট হবে, এ বড় হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, নট এটা থেকে এটা। ক্লিয়ার? মনে থাকবে তো? এইটা গুলিয়ে দিলে কিন্তু পুরো অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব? 360 কমন নিয়ে নেবো। 360 কমন, তাহলে 360 কমন নিলে কি পড়ে থাকছে না, এখানে থাকছে x-6 মাইনাস অফ 1/x, আর এখানে থাকছে কত? 3 হলো। এর পরে করতে পারবে, এটা লসাগু হবে, বিয়োগ হবে, আর 360 ওপারে গিয়ে চলে যাবে, গিয়ে 3-এর সঙ্গে কাটাকাটি হবে। করে দেবো, 2 লাইন করে দেবো, দেখে নাও। তাহলে এখানে দেখো আমরা 360 কে উপরে নিয়ে চলে যাবো, আর মাঝখানে এইটাকে লসাগু করে দাও। তাহলে এটা করলে কত হবে? x ইন্টু x-6, দুটো গুণ আকারে চলে আসবে তো, কণাকণি গুণ করো, x মাইনাস দিয়ে এটাকে গুণ হবে, -x মাইনাসে মাইনাসে +6, ভুল করে -6 লিখে দিও না। হ্যাঁ, নিবেদিতা লিখে দিয়েছে 3/360। এই যে 360 গুণ ছিল, ওপারে গেলে কি হবে? ভাগ। এই মাঝখানে মাইনাস থাকলে সচেতন থাকবে কিন্তু বাবা, এই মাইনাস প্রচুর দুষ্টু মাইনাস, কিন্তু ওই কিন্তু বেশি অঙ্ক ভুল করে। ঠিক আছে, এই যে মাইনাস ওভারল্যাপ হয়ে চলে যাবে, এইটা দেখবে এই এক্স এর সঙ্গে গুণ হয়ে -x হয়ে গেছে, কিন্তু পরে 6-এর সঙ্গে গুণ করতে তুমি ভুলে গেছো, অঙ্ক ওখানে ভুল হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে। তাহলে এই মাইনাস দুজনের গুণ হবে। তাহলে এবারে দেখো আমরা অঙ্ক এগিয়ে যাব, এক্স এক্স কেটে দিলাম, 3 দিয়ে এটাকে কাটো, 3 একে 3, 3 একে 3, 3 2 6, 120 হলো। এবারে দেখো আর কিছু নেই, এবারে কণাকণি গুণ করলেই আমাদের অঙ্কের দ্বিঘাত চলে আসবে। দেখো এটা যেহেতু 1 আছে, তাই এটা গুণ করব, 1 এর সঙ্গেও লেখা হয়ে যাবে, তাই আমরা একটা লাইন অন্তত স্কিপ করতে পারবো। বোঝা গেল কি বলেছি? তাহলে গুণ করে দিই, x আর x, x স্কয়ার, x আর -6 ইকুয়ালস টু, এটার সঙ্গে এটা গুণ, তার মানে 12 6 72 আর 0 720। এবার এদিকে নিয়ে চলে আসো, x স্কয়ার -6x -720 ইকুয়ালস টু 0। তার মানে 720 কে ভেঙে দুটো উৎপাদক আনতে হবে, যে দুটো উৎপাদকের বিয়োগফল 6 হবে, সেইভাবে তোমাকে সাজাতে হবে। বোঝা গেল? চলো তাহলে এটা কমপ্লিট করো, আজকের আর করছি না। হ্যাঁ, তোমরা বাকিগুলো দেখে আসো আর একবার, তাহলে পরের দিন আমরা যে শর্ট কোশ্চেন গুলো বাকি আছে তোমাদের অসুবিধা বললে 10 আর 11, ওই শর্ট কোশ্চেন গুলো দেখে আমরা এই চ্যাপ্টার শেষ করে চলে যাব কত, পরের দিন আমরা কিন্তু পাটিগণিত শুরু করব বলেছিলাম। বোঝা গেল? পাটিগণিত মানে 6 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ ওটা শেষ করে নেবো, নিয়ে আয়তঘনতে যাব পরিমিতিতে। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি?